ঋতু নামের ট্যাটুটা দেখার পরেই শাহজাদের মাথায় যন্ত্রণা হতে শুরু করে। সে তার মাথা চেপে ধরে টেবিলের ওপর বসে পড়ে এবং তার ধীরে ধীরে ঝাপসা ঝাপসা সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। যখনই দেখা যাবে যে ঋতু শাহজাদের সাথে দেখা করার জন্য সেই রেস্টুরেন্টে চলে আসে, তখন শাহজাদ ঋতুকে দেখে তো অবাক হয়ে যায়। শাহজাদ তখন ঋতুকে বলতে থাকে যে আপনি আপনি এখানে কেন এসেছেন, আপনি এখান থেকে চলে যান। তখন ঋতু বাধ্য হয়ে শাহজাদের জামার হাতাটা ছিঁড়ে ফেলে, যেখানে সে ঋতুর নামে ট্যাটু করে রেখেছিল। আর শাহজাদ যখন লক্ষ্য করে যে তার হাতে ঋতুর নাম লেখা আছে, সেটা দেখে তো শাহজাদ হতবক হয়ে যায়। সে বুঝতে পারে না যে তার হাতে এই ঋতু নামের ট্যাটুটা কখন আসলো আর কিভাবে বা আসলো। আর এদিকে ঋতু তখন সেই ট্যাটুটা দেখিয়ে বলতে থাকে যে গোলাম, তুমি এখন কি তোমার কিছু মনে পড়েছে? তুমি কি তোমার ঋতু ম্যামকে চিনতে পারছো? তখন তো শাহজাদ কি বলবে কিছুই বুঝতে পারে না। শাহজাদ তখন ঋতুকে বলতে থাকে যে এই ট্যাটুটা কখন আসলো? আমি তো এই ট্যাটুটা কখনো বানাইনি, তাহলে এই ঋতু নামের ট্যাটুটা আমার হাতে কখন আসলো? আর এই ভেবে সে খুব অবাক হয়ে যায়। আর মুহূর্তের মধ্যেই দেখা যায় যে শাহজাদের মাথায় যন্ত্রণা করতে শুরু করে। আর এইদিকে সে যন্ত্রণা সহ্য করতে না পেরে শাহজাদ সে পাশে থাকা একটা টেবিলে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে শাহজাদের ঝাপসা ঝাপসা স্মৃতি ফিরে আসতে শুরু করে। সেই 7 থেকে 8 মাসে ঘটে যাওয়া সমস্ত স্মৃতি ধীরে ধীরে আবছাভাবে ফিরে আসে। আর এই 7 থেকে 8 মাসে ঘটে যাওয়া সমস্ত স্মৃতি ফিরে আসতেই সে অবাক হয়ে যায়। সে তখন ঋতুকে চিনতে পারে। সে বুঝতে পারে যে এই 7 থেকে 8 মাসে এই ঋতুর সাথে তার বিয়ে হয়েছে। সে ঋতুকে ভালোবেসেছিল। আর অন্যদিকে অন্যদিকে ফতেমা, সে তো রিশাদকে বিয়ে করেছিল, কিন্তু ফতেমা সেই কথা তাকে জানায়নি। সে এটা ভেবে আরও অবাক হয়ে যাচ্ছে যে ফতেমা অন্য একটা বিয়ে করেছে। আর ঠিক তখনই দেখা যায় যে তার মনে পড়ে যায় ঠিক সেই মুহূর্তের কথা, যখন রিশাদ তাকে ডেকে নিয়ে গিয়েছিল সেই রেস্টুরেন্টে, মানে সেই হোটেলে। আর সেখানে গিয়ে সে দাউদ খানের লোকের খপ্পরে পড়েছিল। রিশাদ যে দাউদ খানের লোকেদের সাথে হাত মিলিয়ে আছে, সে সব কিছু মনে পড়ে যায়। আর এটা ভেবে সে আরও অবাক হয়ে যায়। যে মানুষ তাকে মারার চেষ্টা করেছিল, সে তার অফিসে বসে আছে, সেই ফতেমা তাকে বিয়ে করেছে। এটাই ভেবে সে অবাক হয়ে যায়। সে আর কোনো কথাই ভাবে না। সে তাড়াতাড়ি করে ঋতুকে সঙ্গে নিয়ে সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসতেই সে ফাতেমা ফাতেমা বলে চিৎকার শুরু করে দেয়। আর এদিকে ফাতেমা শাহজাদের এভাবে চিৎকার করতে শুনে তো অবাক হয়ে যায়। ফাতেমা তখন বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো একটা গণ্ডগোল হয়েছে, অথবা শাহজাদ সেই স্মৃতি তার ফিরে এসেছে। তাই জন্যই তো সে এভাবে বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছে। আর এই চিৎকার চেঁচামেচি শুনে শাহজাদের মাও সেখানে চলে আসে। শাহজাদের মা এসে শাহজাদকে জিজ্ঞাসা করে যে বাবা, কি হয়েছে? তুই এভাবে কেন চিৎকার করছিস? কি হয়েছে বল? তুই এভাবে চিৎকার না করে তুই একটু শান্ত হ, আর সব কিছু আমাকে বল। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে শাহজাদ তার মাকে বলতে থাকে যে মা, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তুমি কি করে ভেবেছিলে যে আমি তোমাদেরকে ইচ্ছা করে ভুলে যাব, ইচ্ছা করে ভুলে গিয়ে তোমাদেরকে ঠকাবো? আমি তো এটা তোমার কাছ থেকে আশা করিনি। আর ওই ফতেমা কি করে ও রিশাদকে বিয়ে করলো? আর শাহজাদের মুখে এই কথা শুনে তো শাহজাদের মা কি বলবে কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে শাহজাদ তার মাকে প্রশ্ন করে ওঠে যে মা, তোমরা কেন বলনি যে ফাতেমা রিশাদকে বিয়ে করেছে? আর আমি যে ঋতুকে বিয়ে করেছিলাম, সেটা তোমরা কেন আমাকে জানাওনি? তখন শাহজাদের মা শাহজাদকে বলে যে বাবা, আমরা তো তোকে জানানোর জন্যই এসেছিলাম, কিন্তু যখনই দেখলাম যে তুই খুব রাগের মধ্যে আছিস আর তুই ফোনে বলছিস যে ওই লোককে মেরে বস্তা ভর্তি করতে, তাই সেটা দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম। তাই বলতে এসেও কথা ঘুরিয়ে দিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ফাতেমাও নিচে নেমে আসে। ফাতেমা চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে, শাহজাদের মায়ের পাশে দাঁড়িয়ে থাকে। তখন শাহজাদ ফাতেমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাহজাদ সে ফাতেমার সাথে বিয়ের সেই মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে, তার সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা ভাবে। আর এটা ভেবেই শাহজাদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। আর এদিকে ফতেমা তো শাহজাদের এমন কাণ্ড দেখে আর এমন রূপ দেখে অবাক হয়ে গেছে। ফতেমা কি বলবে, শাহজাদের প্রশ্নের কি উত্তর দেবে সে কিছুই খুঁজে পাচ্ছে না। সে শাহজাদের মায়ের দিকেই তাকিয়ে আছে। তখন দেখা যায় যে শাহজাদের মনে পড়ে যায় ফ্রেয়ার বলা কথা, যে কোন বাবা সবচেয়ে শক্তিশালী।
আর তখনই তার আর বুঝতে বাকি থাকে না যে শ্রেয়া সেই কথাগুলো কেন বলেছিল। কারণ ফাতেমা তো রিশাদকে বিয়ে করেছে, আর রিশাদকেই সে নতুন বাবা বলে মেনে নিয়েছে। তাই তো সে জিজ্ঞাসা করেছিল যে কোন বাবা। আর এদিকে শেহজাদ তো এইসব ভেবে আরও কষ্ট পাচ্ছে এবং সাথে সাথে সে রেগেও যাচ্ছে। সে ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ঋতু শেহজাদকে বলতে থাকে যে গোলাম, গোলাম তুমি এখন তো আমাকে চিনতে পেরেছো, তাই না? তুমি তো তোমার ঋতু ম্যামকে চিনতে পেরেছো। যদি আমাকে চিনতে পেরে থাকো তাহলে চলো, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে ফিরে চলো। তুমি ওখানেই থাকবে, ওখান থেকেই তো আমাদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল। এটা বলার পরেই দেখা যায় যে ঋতু শেহজাদকে জড়িয়ে ধরে। আর এদিকে ফাতেমা তো এসব দেখে অবাক হয়ে গেছে। ফাতেমারও খুব কষ্ট হচ্ছে। আর এদিকে শেহজাদ সে কিছুক্ষণ ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে দেখা যায় যে শেহজাদ ঋতুকে দূরে ঠেলে দেয় এবং ঋতুকে বলতে থাকে যে দেখো ঋতু, যা হয়েছে হয়েছে, এখন আমি ওসব নিয়ে ভাবতে চাই না। দেখো, আমার জীবনের একটা লক্ষ্য আছে, আর আমার সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আর এই যে এই যে তোমাদের দুজনকে আমি বিয়ে করেছি, একজনকে আমি ভালোবাসতাম আর একজনকে আমি স্মৃতি হারানোর পরে ভালোবেসেছি। এখন আমি কি করব? এই দুজনকে নিয়ে আমি খুব কনফিউশনের মধ্যে আছি। তাই এখন তোমরা দুজনেই কেউ কোনো অধিকার দেখাতে আসবে না। আর ফাতেমা, তুমি একটা কথা মনে রেখো, তুমি যে আমার সাথে যে অন্যায়টা করেছো না, সেটা তুমি কিন্তু খুব খুব ভুল করেছো। সেটা কখনোই আমি কিন্তু ক্ষমা করব না। তুমি এমনটা কি করে করতে পেরেছো? এই বলে শাহজাদ সেখান থেকে চলে যায়। এদিকে তো শাহজাদ চলে যাওয়ার পরেই ঋতু সেখানেই দাঁড়িয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে আছে শাহজাদের মা ফাতেমা এবং ঋতু। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে। তারা এখন কি করবে কি করবে না কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ এইভাবে থাকার পর ঋতু কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে তখন ফাতেমা কান্না শুরু করে দেয়। সে সোফার উপর বসে পড়ে এবং সে শাহজাদের মাকে বলতে থাকে যে মা, আমরা এত বড় একটা ভুল করে ফেলেছি, এখন কি করব, কি করে বোঝাবো বলুন তো? শাহজাদ যেটা বলছে, শাহজাদ তো ভুল কিছু বলছে না। শাহজাদ যেটা বলছে ও কিন্তু ঠিক কথাই বলছে। ভুল তো আমরাই করেছিলাম, ভুল তো আমরাই শাহজাদকে ভুলেছিলাম। এখন এখন আমাদের কি করা উচিত? এখন শাহজাদ যদি আর বাড়িতে ফিরে না আসে, ও এখন যদি আমাকে মেনে না নেয়, তখন তখন আমি কি করব? আমি তো ওই রিশাদকে ভালোবেসে আর বিয়ে করিনি যে ওর সাথে আমি সারা জীবনটা কাটাবো। আমি তো একমাত্র শাহজাদকেই ভালোবেসেছিলাম আর শাহজাদের সাথেই সংসার করতে চেয়েছিলাম। অন্যদিকে তখন শাহজাদকে দেখা যাচ্ছে। শাহজাদ সে একটা বিল্ডিংয়ের ছাদের উপর দাঁড়িয়ে সে ধূমপান করছে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে শাহজাদের ম্যানেজার চলে আসে। শাহজাদের ম্যানেজার বলতে থাকে যে স্যার, আপনার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, আপনাকে যেতেই হবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ম্যানেজারের এই কথা শুনে তো শাহজাদ খুব রেগে যায়। শাহজাদ রেগে গিয়ে ম্যানেজারকে বলতে থাকে যে আপনার কি হয়েছে বলুন তো? আমি তো আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ওই দিন আমাকে মারার জন্য কে কে ছিল, আর আপনি সব কিছু জানার পরেও চুপচাপ ছিলেন। আপনিও সবার মতো আমাকে ঠকালেন। আমি তো আপনার ওপর ভরসা করেছিলাম, তাই না? ঠিক তখন দেখা যায় যে শাহজাদের ম্যানেজার বলতে থাকে যে স্যার, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আপনার মা আপনাকে এইসব কথা বলার জন্য আমাকে বারণ করেছিলেন। উনি আমাকে ডেকেছিলেন, উনি বলেছিলেন যে আমি যেন আপনাকে কোনো কথাই না বলি। উনি ধীরে ধীরে ঠিক সময় মতো সব কথা আপনাকে জানাবে বলেছিল। তাই তো আমি সব কিছু জানার পরেও চুপচাপ ছিলাম। যাতেও আপনি অনেক দিন পর আপনার স্মৃতি ফিরে পেয়েছেন, আপনি আপনার পুরনো হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেয়েছিলেন। তাই আমিও চাইনি যে আপনার আরও টেনশন বাড়ুক, যেহেতু আপনি অনেক দিন পর স্মৃতি ফিরে পেয়েছিলেন। তাই আমি চুপচাপ ছিলাম। তখন এই কথা শুনে তো শাহজাদ কী বলবে? কারণ এখানে তো তার ম্যানেজারের কোনো দোষ ছিল না। তার মা তাকে বলার জন্য বারণ করেছিল। আর এদিকে শাহজাদ এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। কারণ যেহেতু সে আইনগতভাবে এখন ঋতুকে বিয়ে করে নিয়েছে,
আর যেদিন তার ওপর হামলা করা হয়েছিল সেদিন সকালেই সে তার হাতে ঋতুর নামে ট্যাটুটা বানিয়েছিল। সে এখন কি করে ওই ঋতুকে দূরে ঠেলে দেবে? অন্যদিকে তখন দেখা যায় ঋতুকে। ঋতু ও ঋতুর বান্ধবী দুজনে মিলে বাড়ি ফিরছিল। ঠিক সেই মুহূর্তেই ঋতুর বান্ধবী ঋতুকে বলছে, দেখ, আমি যতটা বুঝেছি শাহজাদ মানে ওই গোলামের কিন্তু পুরনো সমস্ত স্মৃতি ফিরে এসেছে। ও কিন্তু তোকেও চিনতে পেরেছে। তাই তো ও তোর মানে তোকে নিয়ে ওর বাড়িতে গিয়েছিল। আর ওখানে গিয়ে ও এমন রিয়্যাক্ট করেছে। ওর সব কিছু মনে পড়েছে। এখন কিন্তু সব কিছু ওই গোলামের ওপর নির্ভর করছে। ও যদি সত্যিই তোকে ভালোবেসে থাকে তাহলে ও নিশ্চয়ই তোর কাছে ফিরে আসবে। আর এখন আমি বুঝতে পারছি না যে তোকে কি বলে সান্ত্বনা দেব। কারণ তোর সাথে শাহজাদের সম্পর্ক মানে গোলামের সম্পর্ক এই মাত্র কিছু দিনের। আর ওই ফতেমার সঙ্গে তো ওর 5 থেকে 7 বছরের সম্পর্ক। ওদের একটা সন্তানও আছে। এখন বুঝতে পারছি না যে তোর ঠিক অবস্থানটা ও কোথায় নির্ধারণ করতে চাইছে। ও এখন কি করবে? ওকে এখন তো দুজনকে নিয়ে সংসার করতে চাইবে, নাকি কাউকে একজনকে ডিভোর্স দিয়ে দেবে? তখন এই কথা শুনেই তো ঋতু অবাক হয়ে যায়। ঋতু বলে, না, গোলাম কখনো আমার সাথে এমন কাজ করতে পারে না। ও ও ঋতু ম্যামকে খুব ভালোবাসে, আমি এটা বুঝতে পেরেছি। আর আমি তো সেদিন ওর সাথে সমস্ত সম্পর্ক ঠিক করার জন্য প্ল্যানিং করে রেখেছিলাম। কিন্তু ওই দিনে যে এমন এক কাণ্ড ঘটে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। আর ওই দিন যে তাকে ডেকে নিয়ে গিয়ে এভাবে যে তার ওপর হামলা করা হবে এটা তো আমি জানিও না। আমি ওই যে ধাবাতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পেরেছি যে সেদিন নাকি এই গোলামকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে সেই মালিকের সাথে কথা বলছিল। আর ঠিক সেই মুহূর্তে নাকি তার ওপর অ্যাটাক করা হয়েছিল। আর তাকে ভয় দেখিয়ে চুপ করে রাখা হয়েছে। যেন তাকে বলা হয়েছে যে সে যেন পুলিশের সামনে কোনো মুখ না খোলে। যদি মুখ খোলে তাহলে তার এই দোকান তাকে এই দুনিয়া থেকে শেষ করে দেবে। তাই সেই ভয়ে সেও আর পুলিশকে কিছু বলছে না। এখন আমাকে এটা তো খুঁজে বার করতেই হবে যে ওই গোলামকে কে বা কারা মারার চেষ্টা করছে। আসলে এখন যা বুঝতে পারছি যে ওই গোলাম তো আর কোনো সাধারণ মানুষ নয়। ও হলো শাহজাদ চৌধুরী, যে 10,000 কোটি টাকার সম্পত্তি আছে। সে দেশে বিদেশে সোনা নিয়ে কারবার করতে থাকে। তাই ওর যে এক বা একাধিক শত্রু থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই শত্রুদের মধ্যে কী আছে যে সে এমনভাবে শাহজাদকে শেষ করার চেষ্টা করতে থাকে? আর এইদিকে সেদিন যতদূর জানি সেদিন তো আমার ভাই গোলামকে ফোন করেছিল। তাই সেই কথা শুনেই তো গোলাম আমাকে ফেলে রেখে রিশাদের সাথে দেখা করতে চলে গেছিল। তাহলে কি আমার ভাই গোলামকে মারার প্ল্যানিং করেছে? তাহলে কি ও অন্য কারোর সাথে হাত মিলিয়েছে? ও তো এমন কাজ একা করতে সাহস পাবে না। আর ও এই কাজটা কেনই করতে যাবে? ওর কী এমন স্বার্থ আছে যে সে এমন কাজ করবে? আমি তো এটা ভাবতেও পারছি না। আর গোলামকে তো ওই ডেকে নিয়ে গেছিল। আমি ওকে ছাড়া তো আর কাকে সন্দেহ করতে পারছি না। আমাকে একটু নজরে রাখতে হবে। রিশাদের ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখতে হবে। আর তুইও কিন্তু একটু সাবধানে থাকবি, যেহেতু তুই এখন আমার সাথে জড়িয়ে পড়েছিস। তাই হয়তো তোর ওপরেও যখন তখন হামলা হতে পারে। তখন এই কথা শুনে তো ঋতুর বান্ধবী একটু অবাক হয়ে যায়। ঋতুর বান্ধবী তখন বলে, কেন আমার ওপর কেন হামলা হতে যাবে? আমি তো আর এমন কোনো খারাপ কাজ করিনি যার জন্য আমার ওপর হামলা হবে। তুই এসব নিয়ে কোনো টেনশন করিস না। তুই তোর কথাটা ভাব, আমি আমারটা নয় পরে বুঝে নেব। আমার নিয়ে অত ভাবার দরকার নেই। এখন এখানে তোর বিষয়টা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে। এখন তোকে যেভাবেই হোক ওই গোলামকে কাছে পেতে হবে। গোলামকে তো নিজের করে নিতে হবে। যদি এটা না করতে পারিস তাহলে কিন্তু সব কিছু হারাবি। তোর কাছে কিন্তু এখন সোনার খনি আছে। এই সোনার খনি যে কোনো মূল্যেই তোকে হাজির করতে হবে, নাহলে কিন্তু তুই আবারও সেই আগের জায়গায় চলে আসবি। অন্যদিকে তখন রিশাদকে দেখা যায়। রিশাদ সে খুব ভয় পেতে শুরু করেছে। সে দাউদের সাথে কথা বলছে, দাউদ খানের সাথে। আর দাউদ খানকে বলছে যে, স্যার, আমি এখন আর ওই লকারের সন্ধানটা কোনোভাবেই পেতে পারবো না। আমাকে ওর অফিস থেকে মানে শাহজাদের অফিস থেকে শাহজাদ নিজে বার করে দিয়েছে। এখন সব কিছু আবারও সেই আগের মতো শাহজাদ সব কিছু নিজের কন্ট্রোলে করে নিয়েছে।
এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। একদিকে কুয়া তো পিছনে খাই। আমি এখন কোন দিকে যাব, কি করে নিজের জীবন বাঁচাবো সেটাই তো বুঝতে পারছি না। আর আপনারা যে এভাবে আমার ওপর চাপ দিচ্ছেন, আমার তো এখানে কিছু করার ছিল না। আর আমি তো এটা বুঝতে পারিনি যে আপনাদের ওই লকারটা ওর কাছে বেশি ইম্পর্ট্যান্ট ছিল। তাহলে তো আমি তখনই ওরকে ঝায়ক করে ওর লকারের সন্ধানটা বার করে নিতাম। সেটা যদি আগে আপনারা আমাকে জানাতেন তাহলে আপনাদের তো এমন কোনো কাজ করতে হতো না। আর তখন কিন্তু শাহজাদের কোনো কথাই মনে ছিল না। এখন আপনারা একটা কাজ করতে পারেন, ওই শাহজাদের ম্যানেজারকে তুলে আনতে পারেন। কারণ শাহজাদের ম্যানেজার শাহজাদের বিষয়ে সমস্ত কিছু জানে। ও ওর পরিবারের সাথে বহুদিনের সাথে জড়িয়ে আছে। তাই শাহজাদের ম্যানেজার সব কিছু জানবে। আর শাহজাদের ম্যানেজার শাহজাদের একটা আত্মীয় হয়। তাই শাহজাদও যে কোনো মূল্যে ওই ম্যানেজারকে তার হাতছাড়া করতে পারবে না। তাই এখন তোমার কাছে একটাই উপায় আছে, ওই ম্যানেজারকে কিডন্যাপ করে তুলে নিয়ে আসা। এরপর অন্যদিকে দেখা যায় যে শাহজাদ সে একটা রেস্টুরেন্টে বসে আছে। সেখানে বসে সে চিন্তা ভাবনা করছে যে তার এখন কি করা উচিত, সে এখন কি করবে কি না করবে, সে এই কথাগুলোই ভাবছে এবং সে নেশা করছে। ঠিক সেই মুহূর্তে সেখানে তার ম্যানেজার চলে আসে এবং তার ম্যানেজার এসে বলতে থাকে যে স্যার, আপনি এভাবে কেন নেশা করছেন, আপনি তো কখনো নেশা করতেন না। এবং শাহজাদকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর এদিকে শাহজাদ সে কোনোভাবেই সেখান থেকে যেতে চাইছে না, কারণ তার জীবনটাই একেবারে ওলটপালট হয়ে গেছে। সে ভাবতেই পারছে না যে ফাতেমা তার সাথে এমন কাজ করেছে, তার পরিবারের লোক তার নিজের লোক এভাবে তাকে ধোঁকা দিয়েছে। সে এখন ফ্রেয়ার কথা ভাবছে যে ফ্রেয়ার ভবিষ্যৎ কী হবে। এখন যদি সে ফাতেমাকে দূরে ঠেলে দেয় তাহলে ফাতেমার সাথে সাথে ফ্রেয়ার জীবনটাও অন্ধকারে চলে যাবে একদিকে। আর অন্যদিকে যখন ঋতুকে যদি দূরে ঠেলে দিতে যায় তাহলে এই 7 থেকে 8 মাসে যা হয়েছে তার পাশে তো এই ঋতুই ছিল, ঋতুই তার পাশে ছিল। আর এদিকে যে ফতেমা তাকে তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেনি তা নয়, ফতেমাও তার সাধ্যমতো চেষ্টা করেছিল, কিন্তু তার এখন কি করা উচিত কি করবে কিছুই তো বুঝতে পারছে না। এরপর দেখা যায় যে শাহজাদ কিছু না বলেই সে সেখান থেকে চলে আসে এবং সে নিজেই ম্যানেজারকে না নিয়ে সে গাড়িতে বসে এবং গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুক্ষণ শাহজাদ এভাবে গাড়ি চালিয়ে যাওয়ার পর দেখা যায় যে শাহজাদ সেই ধাবার সামনে চলে এসেছে। সেই ধাবায় যেখানে শাহজাদ যখন স্মৃতি হারিয়ে ফেলেছিল সেদিন যেখানে তার উপর হামলা করা হয় এবং সেখানে এসে সেই হোটেলের মালিকের সাথে দেখা করে এবং যেখানে তাকে মারা হয়েছিল সেই জায়গাটা ভালো করে দেখতে থাকে এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে সে এক এক করে সমস্ত লোকজন সব কিছুর চেহারা মনে করতে থাকে। কারণ সে এই জায়গায় যে যে মেরেছে তাকে সবগুলোকেই এই জায়গায় এনে সে মারতে চায়। সে এমনই মনে মনে প্রতিজ্ঞা করতে থাকে এবং সে সেই হোটেলের মালিককে কিছু টাকা অফার করে এবং বলে যে সে যেন কিছুদিন মানে মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ সে যেন আর হোটেলটা না খোলে, তার জন্য সে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে। আর এদিকে এই টাকা দেখে তো তখন সেই হোটেল মালিকও রাজি হয়ে যায়, কারণ সে তো এত টাকা কখনো দেখেনি। আর শাহজাদ যখন তাকে এত টাকা দিচ্ছে তখন সে চুপচাপ সেই টাকাটা নিয়ে নেয় এবং সেই হোটেলের চাবিটা তার হাতেই তুলে দেয়। এরপর এভাবে শাহজাদ সেখানে কিছুক্ষণ বসে থাকে এবং সে বসে সেই জায়গাটা দেখতে থাকে। এরপর সে সেখান থেকে চলে আসে এবং সে সেখান থেকে চলে এসে একটা নদীর ধারে চলে আসে। নদীর ধারে এসে সে মন খুলে চিৎকার করতে থাকে, সে চিৎকার করতে থাকে। আর সেই সব দুঃখ কষ্ট সে যেন চিৎকার করে ভুলে যেতে চাইছে, সে এমনভাবে চিৎকার আর্তনাদ করছে। কিছুক্ষণ এভাবে চলার পর সে শান্ত হয়ে পড়ে, সে আবারও সেখানে চুপচাপ বসে পড়ে। এভাবে কিছুক্ষণ চলার পর অনেক রাত হয়ে যায়। ঠিক সে তখনই সেখানে তার ম্যানেজারও চলে আসে। ম্যানেজার এসে শাহজাদকে নিয়ে সে তার বাড়িতে নিয়ে যায় এবং এদিকে যখন শাহজাদকে বাড়িতে নিয়ে পৌঁছায় তখন শাহজাদের এই অবস্থা দেখে তো ফাতেমা, শাহজাদের মা সকলেই অবাক হয়ে যায়। শাহজাদের মা তখন শাহজাদকে জিজ্ঞাসা করে যে শাহজাদের কি হয়েছে, শাহজাদ কি নেশা করে এসেছে। তখন ম্যানেজার বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম, শাহজাদ স্যার আজকে খুব নেশা করেছেন
উনি তো কখনো এভাবে ড্রিঙ্ক করেন না, তাই আজকে তিনি অচেতন হয়ে পড়েছেন। আর এদিকে ফাতেমা, সে তো দূরে দাঁড়িয়ে দেখছে, আর তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে মনে মনে নিজেকেই দোষারোপ করছে। সে বলছে যে নিশ্চয়ই অন্য কোনো একটা উপায় বার করা যেত। সে যদি একটু কষ্ট করত বা একটু অপেক্ষা করত, সে অন্য কোনো একটা রাস্তা নিশ্চয়ই খুঁজে বার করত। সে সাজ্জাদের স্মৃতি ফিরিয়ে আনার জন্য অন্য একটা রাস্তা বার করত। কিন্তু এভাবে যে সে রিশাদকে বিয়ে করেছে, সেটা এখনও সেও আফসোস করছে। অন্যদিকে তখন রিশাদকে দেখা যায়। রিশাদ ভয় পেতে পেতে সে তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে আসতেই রিশাদের মা রিশাদকে জিজ্ঞাসা করে যে রিশাদ, সে কি ওই লকারের সন্ধান পেয়েছে? সে কি ওই লকারের হদিশ পেয়েছে যে লকারটা কোথায় রাখা আছে? তখন রিশাদ তার মাকে সাইডে নিয়ে যায় এবং বলতে থাকে যে মা দেখো, এখন কিন্তু আমাদের আর ওই লকার খুঁজে বার করার কোনো সম্ভাবনাই নেই, কারণ সাজ্জাদ সে তার অফিসে ফিরে এসেছে। সে তার ডিপার্টমেন্ট এবার নিজে সামলাচ্ছে। এখন সব কিছুর দায়িত্ব আবারও সে নিজের হাতে আগের মতো সামলানো শুরু করেছে। এখন তো আমার আর ওই অফিসে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ফাতেমা এখন আমাকে ছেড়ে সে সাজ্জাদের বাড়িতে চলে গেছে। তাই এখন যে আমি ফাতেমাকে ব্যবহার করে আবারও যে অফিসে ফিরে যাব, তেমন কোনো পথ নেই। আর অন্যদিকে দাউদ খান তো আমাকে বারবার ফোন করছে, বারবার চাপ দিচ্ছে যে আমি যেন যেভাবেই হোক ওই লকারের সন্ধানটা বার করে দিই এবং তাদেরকে জানিয়ে দিই যে লকারটা কোথায় আছে। কিন্তু আমি আমি কি করে ওই লকারের সন্ধান পাবো? আমি তো ওই লকারটা খুঁজেই পাচ্ছি না। এমনকি কোনো একটা ক্লু পর্যন্ত খুঁজে পাচ্ছি না যে ওই সাজ্জাদ লকারটা কোথায় লুকিয়ে রেখেছে। আমি জানি ওই লকারের মধ্যেই আছে ওই কোটি কোটি টাকার সম্পত্তির ডিটেলস। কিন্তু কিন্তু যদি আমি ওই লকারটা খুঁজে না বার করতে পারি, তাহলে তো দাউদ খান তো আমাদের মেরে ফেলবে। ও তো আমাকে জীবন্ত পুড়িয়ে দেবে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার এখন চারিদিক থেকে কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। এখন আমি একটা কথাই মনে হচ্ছে যে আমি যেভাবেই হোক এখান থেকে চলে যাই। আমি এখান থেকে চলে গিয়ে কিছুদিনের জন্য চুপচাপ লুকিয়ে থাকি, যাতে কেউ, মানে দাউদ খান হোক আর সায়াজেদি হোক, কেউ যেন আমাকে খুঁজে না পায়। আমি তো এখন একটা কথাই ভাবছি যে আমি যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে আমার বাড়ির ওপর ওই দাউদ খান দাউদ খানের লোকজন এসে আবার হামলা করবে না তো? এটা ভেবেই তো আমি এখনও চুপচাপ এখানে আছি, মুখ বুজে দাউদ খানের সমস্ত কথাগুলো সহ্য করে যাচ্ছি, হজম করে যাচ্ছি। নাহলে কিন্তু আমি তো এভাবে চুপচাপ হজম করতাম না। আর ওই শাহজাদ, আমি জানি শাহজাদ হয়তো আমাকে মারবে, ধরবে, কিন্তু ও আমাকে একেবারে শেষ করে দেবে না। যেহেতু আমার হাতে এখন দুটো অপশান আছে, একদিকে আছে ঋতু, অন্যদিকে আছে ফাতেমা। আমি হয় ঋতু না হলে ফাতেমাকে যে কোনো একজনকে ব্যবহার করে আমার জীবনটা তো সাজ্জাদের হাত থেকে বাঁচিয়ে নিতে পারবো। কিন্তু দাউদ খানের তো কোনো কমজোরি আমার কাছে নেই। ওনার হাত থেকে তো আমি বেঁচে ফিরতে পারবো না। তাই আমি খুব টেনশনের মধ্যে আছি। আমি বুঝতে পারছি না যে এখন কি করব। আচ্ছা মা, তুমি একটা কোনো পথ বলো তো। তোমার কাছে কি এমন কোনো উপায় আছে যেটা ব্যবহার করলে বা যেই পদ্ধতি অবলম্বন করলে সমস্ত ঝামেলা সমস্ত ঝামেলা থেকে আমি মুক্তি পেয়ে যাব? তখন এই কথা শুনে রিশাদের মা এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। সে বলতে থাকে যে রিশাদ, তুই একটু আমাকে সময় দে, কিছু দিনের জন্য অন্তত সময় দে। দেখ, আমি যে কোনো একটা পথ বার করে ফেলবো। সেই পথ ধরেই তুই চলবি। এবার থেকে আমি যা যা বলবো তুই সেই কথা মতোই কাজ করবি। তার বাইরে এক্সট্রা কোনো কাজ করতে যাবি না। আর যদি কখনো ওই সাজ্জাদ বা দাউদ খান যদি তোকে ফোন করে ডাকে বা তার গোডাউনে যেতে বলে, তাহলে কিন্তু কখনো ভুল করেও সেখানে একা যাবি না। দরকার হলে কাউকে ইনফর্ম করে যাবি। দরকার হলে আমাকে বা পুলিশকে জানিয়ে যাবি যে তুই কোথায় যাচ্ছিস। একা একা কোনো মাতব্বরি করে যেন শাহজাদ বা দাউদ খানের সাথে দেখা করতে যাবি না। বিশেষ করে ওই দাউদ খানের থেকে তুই কিছুদিন একটু দূরেই থাক। ওই দাউদ খানের থেকে দূরে থাকলে তুই নিরাপদে থাকতে পারবি। ওই দাউদ খান কিন্তু খুব একটা সুবিধার লোক না। আমরা যেহেতু ওই দাউদ খানের সাথে জড়িয়ে পড়েছি, আমাদের কাছে এখন কিছু করার নেই। একটু নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং দাউদ খানকে এড়িয়ে চলতে হবে। আর দাউদ খানকে এটা বুঝতে দিলেও চলবে না
যে আমরা তাকে অ্যাভয়েড করে চলছি, তাকে ঠকানোর চেষ্টা করছি বা তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি। এটা যদি কোনোভাবেই ওই দাউদ খান বুঝে ফেলে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই আমাদেরকে যা করতে হবে খুব প্ল্যানিং করে করতে হবে, বুঝে শুনে এক এক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপর যা হবে সেটা তখন ভেবে রাখা যাবে। এখন আপাতত এটাই করণীয় আছে।